ছাড়া। এরপর কি মনে হয় আন্দোলনের রাশ কি অন্যদিকে চলে গেছে, অন্য কারো হাতে চলে গেছে? আন্দোলনকারীদের কি আন্দোলন তুলে নেওয়া উচিত, এই মুহূর্তে কর্মবিরতি তুলে নেওয়া উচিত, যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পান? দেখো, এটা তো মানে পুরোটাই একান্তই ডাক্তারদের একটা ব্যাপার। ডাক্তাররা নিশ্চয়ই মানুষকে পরিষেবা দেবেন, মানুষের নিঃসন্দেহে অসুবিধা হচ্ছে, এটা নিয়েও কোনো বলার কিছু নেই। কিন্তু এটাও তো ঠিক, ডাক্তাররাই বা নিরাপত্তা না পেলে কিভাবে মানুষের সেবা করবেন? প্রত্যেকটা ডাক্তার যদি এইভাবে টেনশন নিয়ে তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। শুধুমাত্র রাত্রিবেলার ডিউটির কথা আমি বলবো না, মানে এই যে চিকিৎসার গাফিলতির অভিযোগে যেভাবে বল নিয়ে এসে হসপিটালকে ভাঙা, বা এটা দিয়ে ঢোকা হসপিটালকে ভাঙা, বা ডাক্তারদেরকে মারা, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, এবং সেখানে প্রশাসনের নিষ্ক্রিয়তাও আমরা দেখি। যদিও একটা আইন করা হয়েছে, কিন্তু সেই আইনের সঠিক প্রয়োগ একদমই হয় না। আমি এইখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অয়ন, রূপাদি খুব সুন্দর বলছিলেন। রূপাদির এই কথার সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যিনি মুখ্য প্রশাসক বলা যেতে পারে, মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মানে অন্য কেউ বলেনি, তিনি বলছেন যে সন্দীপ কেন চাকরি ছেড়ে দেবে, আমি তো ওকে অন্য জায়গায় জয়েন করাচ্ছি। মানে ভাবা যায় না, এত অভিযোগ যার বিরুদ্ধে, সেখানে মুখ্যমন্ত্রী, মুখ্য প্রশাসক, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এত নৃশংস একটা ঘটনা ঘটেছে একটি বাচ্চা মেয়ের প্রতি, সেখানে মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে এমন ভাবে বললেন। এবং আমি ডক্টর সন্দীপ ঘোষ, তিনি তার বোধহয় একটুও লজ্জা হয়েছিল কি চাপ হয়েছিল, তার জন্য উনি পদত্যাগ বলছিলেন, ওই সমস্ত পরিবারের সমস্ত নানা রকম কথা ওগুলো বলছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর একটুও লজ্জা করলো না। মুখ্যমন্ত্রীর কোন মুখ্যমন্ত্রী কোনো লজ্জা হলো না, উনি দাঁড়িয়ে তাকে আবার অন্য জায়গায় নিয়োগ করে দিলেন। ওকে, রূপা কিছু বলতে চাইছেন, প্লিজ। আমি এটাই বলছি যে আমার তো মানে সকালবেলা থেকে রেজিগনেশন, বিকেলবেলা তো আরেকটা জায়গায় জয়েন করা দেখে তো মনে হচ্ছে এটা সাজানো একটা গটআপ কেস, যেটা হয়তো কিছু লোকাবার জন্য ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আরেকটা জায়গাতে বহাল হচ্ছে। এটাও তো না, ব্যক্তিগতভাবে ওনারও তো একটা বিচার বিবেচনা থাকা উচিত ছিল, যে আমি যখন রেজিগনেশন দিচ্ছি, একদমই নেই ওনার লজ্জাস্বরূপ নেই। না, ওনার না থাকাটা স্বাভাবিক, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই আচরণ করলেন কিভাবে? না থাকাটা স্বাভাবিক কেন আমি তার পেছনে একটু যুক্তি পাচ্ছি, এই যে দেখাবো এখন। সেটা হচ্ছে কমিশন, প্রতি মাসে 11 লক্ষ টাকা কমিশন পকেটে যেত এই সন্দীপ ঘোষের, কিভাবে দেখাবো? ইন্টার্নদের একাংশের সঙ্গে নেক্সাস করে পাশ করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া, এবং ফেল করানোর হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া। শুধু আরজি করে নয়, গোটা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেই সন্দীপের ছিল পাতা ফাঁদ, এরকমটাই অভিযোগ। দেখুন, হ্যাঁ, তার কারণ হচ্ছে, আরজি করে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। প্রথম থেকেই আন্দোলনকারীদের দাবি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরাতে হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের ছুটির আবেদন মঞ্জুর করতে হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া সন্দীপ ঘোষকে অধ্যক্ষ পদে ফেরানো যাবে না। ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে ছুটিতে পাঠিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো না, সেটা আদালতের বোধগম্য হয়নি। সিএনএমসি প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে জাস্ট মানছি না। আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ন্যাশনালের পড়ুয়ারা।
ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ সামাল দিতে এদিন সকালে ন্যাশনাল মেডিকেলে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। একটা কলেজ থেকে আমাদের কলেজে দিচ্ছে, আমাদের ঘর এটা, and we don't want a guardian like him. বিক্ষোভের মুখে পড়ে ন্যাশনাল মেডিকেল থেকে বেরিয়ে যান জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা। যে সন্দীপ ঘোষের নিয়োগ ঘিরে এত ক্ষোভ, সেই সন্দীপের আরো কীর্তি প্রকাশ্যে। ভাইরাল অডিওতে জুনিয়র ডাক্তারের দাবি, পাশ করানোর জন্য পড়ুয়াদের থেকে লক্ষ লক্ষ টাকা নেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সাপ্লিতে পাশ করানোর জন্য 10 লক্ষ টাকা। আরজিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজেই সন্দীপ ঘোষ এই দুর্নীতি চালান বলে অভিযোগ। আরজিকরের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। আন্ডার গ্র্যাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। শুধু ডাক্তারি পরীক্ষায় পাশ করানো নয়, আরজিকরে পার্কিং, ক্যান্টিন এবং বিভিন্ন টেন্ডার থেকেও সন্দীপ ঘোষ তোলাবাজি করতেন বলে অভিযোগ করছেন জুনিয়র ডাক্তার। তার আরও দাবি, সন্দীপ ঘোষ এমনই দোর্দণ্ড প্রতাপ যে তার বিরুদ্ধে মুখ খুললেই বিপদ। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মরাটার ওপর ব্যাপার হয়ে যায়, মরেও যেতে পারি। এই হচ্ছে আরজিকরের পরিস্থিতি। সেটাও আমি সই করিনি এনএমসি ইন্সপেক্টরে, এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম। আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। এই হেন দাপুটে সন্দীপ ঘোষ আদালতে বিপদের আঁচ পেয়ে এখন ছুটিতে। নিউজ 18 বাংলা। রূপা, আমরা সিবিআই তদন্তে খুশি, ঠিকই, আমরা সবাই খুশি হাইকোর্টের তত্ত্বাবধানে, কিন্তু আরো খুশি হওয়া সম্ভব যদি এই সিবিআই এর নজরে পড়ে এই সমস্ত দুর্নীতি। সন্দীপ ঘোষের একজন পড়ুয়া বলছেন ভাইরাল অডিওতে যে বাঁচা মরাও নির্ভর করে, মরেও যেতে পারি। অয়নবাবু, এগুলো শুনছিলাম আর দেখছিলাম আর শিহরিত হচ্ছিলাম। ভাবতে খারাপ লাগছে যে জরুরি পরিষেবা ডাক্তার ভাইরা, ডাক্তার বোনেরা আমাদের দেয়, হ্যাঁ, আমাদের কন্যা সম, পুত্র সম, ওদের জীবনে এত রকমের দুর্বিষহ একটা ছায়া, এই ধরনের একটা মানুষের ছায়া পড়ে আছে যে ওরা ঠিক মতো ভাবে স্বচ্ছভাবে কাজ করতে পারে না। ওরা প্রোটেস্ট করতে গেলে ওদের বাঁচা মরার কথা ভাবতে হয়। আচ্ছা, আমরা দেখি একটা জিনিস আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে। এই ছেলেমেয়েরা যদি ঠিক মতো করে ডাক্তারিটা করতে না পারে, ক্ষতিগ্রস্ত কারা হবে? জেলার মানুষরা হবে, কারণ শহরের কিছু মানুষরা তো বেসরকারি হসপিটালে, বেসরকারি, হ্যাঁ বেসরকারি, সেখানে অবশ্য নানা রকমের ঝামেলা, অনেক রকমের ইনফেকশনের ব্যাপার, সেগুলো অন্য ব্যাপার, এখানে আমি এই ইস্যুতে সেগুলো তুলবো না। কিন্তু সাধারণ মানুষ যাদের আজকাল আমরা জানি কি সাংঘাতিক একটা প্রচন্ড পরিমাণে অ্যামাউন্ট অফ মানি লাগে, প্রচুর টাকা অর্থ লাগে একটা চিকিৎসা করতে গেলে, সেখানে সাধারণ মানুষরা তো বলি মনে হচ্ছে ডাক্তাররা যদি ঠিকমতো কাজ করতে না পারে, তারা যদি ঠিকমতো পরিষেবা দিতে না পারে, তাহলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ, তাদের মৃত্যুর পথযাত্রী আমরা করে দিচ্ছি। তো এটা তো ভাবতে পারা যাচ্ছে না, যেটা হচ্ছে একটা মানুষের বেসিক রাইট হচ্ছে এডুকেশন, বেসিক রাইট হচ্ছে হেলথ। আমরা সাধারণ মানুষকে তাদের বেসিক রাইট থেকে বঞ্চিত করছি। এর থেকে লজ্জা, দুঃখের আর কিছু হতে পারে না। আরেকটা ব্যাপার, আমি যেহেতু একজন নারী, আমি শুধু নারী হিসেবে না, এটা সবাই মিলে এগিয়ে এসেছে এই মেয়েটির, এই মৃতার ব্যাপারে, কিন্তু আমি যেহেতু নারী, একজনের মেয়ে, আমার নিজেরও সন্তান আছে, আমি ভাবতে পারছি না একটা যেখানে আমরা পরিষেবা পাওয়ার জন্য আসি, সেখানে তাকে এইভাবে মরতে হলো, এবং সে যার দেহ, তার যার পোশাক অবিন্যস্ত, যার সারা শরীর থেকে রক্ত ঝরছে, তাকে কি করে বলে দেওয়া হলো যে সে আত্মহত্যা করেছে? আমি একটু পিছিয়ে যাচ্ছি,
কিছুদিন এই রিপোর্টগুলো দেখতে দেখতে দেখছিলাম 2021 সালে কোভিড এর সময় কিন্তু আরজি করে আরেকটি মেয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারিত হয়েছিল বা খবরে এসেছিল। তখন যেহেতু প্রচন্ড পরিমাণে কোভিড এর প্রকোপ, তাই ওটা ওইদিকে আর মিডিয়া যায়নি বা আমরা ওদিকে কোনো লক্ষ্য বা সময় দিতে পারিনি, কারণ তখন আমরা নিজেদের প্রাণ বাঁচাচ্ছিলাম। কিন্তু এই একই রকমের মানসিক বিপর্যস্ত এবং আত্মহত্যা করেছে বলে মেয়েটিকে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। তা এখন মনে হচ্ছে আজকে 2004 তাহলে কি সেই সময় এরকম কোনো ঘটনা ঘটেছিল যেটা মানুষের চোখ আজকে হাইকোর্ট একদম আপনার কথা অনুযায়ী হাইকোর্ট এই কথাই বলেছে যে কি করে আত্মহত্যা বলে দেওয়া হলো, কি করে 3 ঘন্টা পর পরিবারকে ডাকা হলো। এটা তো বেওয়ারিশ লাশের মতো নয়, এটা তো আসামি মৃত্যুর ঘটনা নয়, এটা একজন চিকিৎসকের মৃত্যু আরজি কর হাসপাতালে, যেখানে ওই চিকিৎসক পড়াশোনা করতেন, তাকে গুরুত্ব দেওয়া হলো না, আর তার পরিবারকেও পরিবারের পাশে প্রশাসন ছিল না। এটা স্পষ্ট, হাইকোর্ট এমনটাই পর্যবেক্ষণে বলেছে। আমি দীপ্তিমান একটু রাজনীতিতে আসি। আজকে যখন দেখলাম শনিবার থেকে এই আন্দোলন হচ্ছে, কর্মবিরতি হচ্ছে, বেশিরভাগটা কিন্তু বাম এবং নকশালদের আন্দোলনে পরিণত হয়েছে। এসইউসিও তার মধ্যে আছে। বিজেপি খুব একটা রাজনৈতিকভাবে, এটা বলতেই হবে, ফায়দার কথা, কারণ সবসময় রাজনৈতিক দলগুলো ফায়দার জন্যই লড়াই করে, ভোটের জন্যই লড়াই করে, কিন্তু বিজেপি এটাতে বোধহয় খুব একটা দাঁত বসাতে পারলো না। না, অয়ন, বিষয়টা সেটা না। এটা এমন একটা ঘটনা যেখানে আমি মনে করি, আমার দলও মনে করে, যে রাজনৈতিক ফ্ল্যাগ বা রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করা উচিত। সিপিএম অবশ্য করেছে, আমি দেখেছি মোহাম্মদ সেলিমরা করেছে, সেটা তাদের রুচির বিষয়। কিন্তু যেখানে একটা ঘরের মেয়ে চলে গেল, আমার ঘরেও কন্যা সন্তান আছে অয়ন, তোমার ঘরেও কন্যা সন্তান আছে, আমাদের ঘরের একটা মেয়ে চলে গেল, সেখানে রাজনৈতিক পতাকা নিয়ে আমরা রাজনীতি করব, এটা করার কথা ভাবিনি। এইটা যে প্রতিবাদটা হচ্ছে, এটা নিজেরাই করছে, এদের কোনো রাজনৈতিক দল আছে বলে আমি মনে করি না। যেরকম এই রিসেন্টলি 14ই আগস্ট একটা প্রতিবাদের কথা বলেছে, তার মধ্যে বাম মনস্ক অনেক মহিলারা রয়েছেন, কিন্তু সেখানেও আমি আমার সমর্থন ব্যক্ত করেছি। আমি আমার সমর্থন ব্যক্ত করেছি, কারণ যেই প্রতিবাদ করুক, সে প্রতিবাদ করছে এই মেয়েটি যাতে সুবিচার পায়, যে চক্রান্ত করা হয়েছে তাদের যেন শাস্তি হয়, ফাঁসি হয়, তার জন্য করেছে। আমি আরেকটা কথা অয়ন তোমাকে জানাবো, এই যে তুমি বলছিলে যে মেয়েটির 2-3 ঘন্টা পরে জানানো হয়েছে, এছাড়া আরেকটা মারাত্মক জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে কোনো সুরত হাল যখন রিপোর্ট করতে হয় তখন তার ঘনিষ্ঠ আত্মীয়ের সই লাগে। যেটা জানা যাচ্ছে সুরত হাল রিপোর্টে তার ঘনিষ্ঠ কোনো আত্মীয় সই নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যখন মেয়েটির দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, মানে দেহ তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হলো, তার 2 ঘন্টা পরে তার বাবা মা জানতে পেরেছেন যে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সৎকার কার্য করাবার জন্য, এবং তার বাবা মাকে তার মেয়েটির বডির কাছে যেতে দেওয়া হয়নি। এইগুলোই তো, এই যে তড়িঘড়ি করে আজকের দিনে যদি মেয়েটির বডি প্রিজার্ভ করা যেত, তাহলে পিএম প্রথমে বলছিল যে পেলভিক বোন ভেঙে গেছে, কলার বোন ভেঙে গেছে, তারপর আবার গতকাল থেকে শুনতে পেলাম তার কোনো শরীরের কোনো হাড় ভাঙেনি। তো মেয়েটির বডি যদি প্রিজার্ভ করা হতো, এরকম একটা গুরুত্বপূর্ণ কেস সেখানে এত উত্তাল হয়েছে, সেই মেয়েটির বডি সেখানে প্রিজার্ভ করা উচিত ছিল ঘটনার গুরুত্ব বুঝে। তাহলে তো আজকের দিনে সেকেন্ড বার পিএম করা যেত। আজকে যে কথাগুলো বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 151 গ্রাম ফ্লুইড পাওয়া গেছে তার গোপন অঙ্গ থেকে, এইটা তো মানে এই এক এক সময় এক এক রকম কথা আমরা শুনতে পাচ্ছি। কি ভয়ঙ্কর বিষয়! 151 গ্রাম মানে বুঝতে পারছো, এখানে গোয়েন্দারা সন্দেহ করছেন 7-8 জন থাকতে পারে। 7-8 জন থাকতে পারে 151 গ্রাম ফ্লুইড মানে রক্তে মিশানো যদি হয়, তাতে 7-8 জনের উপস্থিতিও মানে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাহলে যে ভয়ঙ্কর নির্যাতন মেয়েটির সঙ্গে করা হলো। আরেকটা তোমাকে আমি আজকে ঘটনার উল্লেখ করব, ঠিক সেমিনার কেউ জানতে পারলো না, সেটাই তো অদ্ভুত। সবথেকে বড় কথা দিদি, আমি আরেকটা জিনিস আপনাকে জানাচ্ছি, ওই ঘরটির সামনে, সেমিনার ঘরটির সামনে একটি ঘরে আজকে থেকে শুরু হয়েছে যে টাইলস গুলো ভেঙে উপরে ফেলা হচ্ছে। তুমি বলো, সংস্কার করা হচ্ছে। আজকে কিভাবে পুলিশ ওখানে অনুমতি দিল? এটা তো হতে পারে যে সেমিনার ঘরে পুরো ব্যাপারটা না করে অন্য জায়গায় করে পরে সেমিনার ঘরে ওকে ফেলে রাখা হয়েছে, সেটাও তো হতে পারে। তদন্ত তো এখনো তো পরিষ্কার হয়নি কোথায় হয়েছে। তাহলে সেমিনার ঘরের উল্টো দিকের ঘরে কি করে আজকে সংস্কারের কাজ করতে দেওয়া হলো? কিভাবে হসপিটাল কর্তৃপক্ষ দিলেন, কিভাবে পুলিশ দিলেন? পুলিশের ব্লুটুথের তারটা পেয়েছে অনেকক্ষণ পরে, একটা ফাঁকা সেমিনার হলে ওইটুকুনি একটা সেমিনার ঘর, আমি যেটা শুনলাম
ইউতে তার পেতে এত সময় লাগে পুলিশের? 1000 স্কোয়ার ফিটের বোধহয় একটা সেমিনার হল হবে। এই হ্যাঁ। পুরো ব্যাপারটাই একটা সাজানো, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এই ছেলেটি মদমাতাল হতে পারে, এর চরিত্র খারাপ হতে পারে, কিন্তু আমাদের টোটাল গতি প্রকৃতি, পুলিশের যে কাজের যে মানে যে স্টাইল, প্রশাসনের কর্তা ব্যক্তিদের যে বক্তব্য, হসপিটালের প্রাথমিক অবস্থায় অ্যাসিস্ট্যান্ট সুপারের যে বক্তব্য, যেভাবে অধ্যক্ষের আচরণ, তাতে আমাদের মনে হচ্ছে এইটা পুরোটাই একটা সাজানো ওকে, আমি ঘটনা, রূপার যাকে কাছে ধরানো আসবো, হয়েছে, একদম সময় শেষ। তাকে আমি frame আসবো যে করা হয়েছে। আমরা বোধহয় অনেক বছর পর একটা সামগ্রিকভাবে গোটা রাজ্যে আন্দোলন, গোটা রাজ্যে রুখে দাঁড়ানো, আমি রাজনীতির বাইরে বলছি, রুখে দাঁড়ানো, এই মানসিকতাটা অন্তত বাঙালির থেকে আবার পাওয়া গেল। একদম অয়নবাবু, দেখুন আমরা যদিও রাজনৈতিক সচেতন ব্যক্তি, কিন্তু আমরা কেন জানেন একটু মুখটা ঘুরিয়েই অন্যদিকে দৃষ্টিপাত করে নিজেদের কাজকর্ম, নিজেদের জীবন নিয়ে থাকি। আমরা এদিকে খুব একটা দৃষ্টিপাত করি না, এটা হয়তো আমাদের ভুল, হয়তো অন্যায়, কিন্তু মানে এমন কিছু কিছু জিনিস চোখের সামনে আসে, খবরে আসে, যে আমাদের ভালো লাগে না। কিন্তু এই ঘটনাটা সমস্ত কিছু নাড়িয়ে দিয়েছে। এবং মনে রাখবেন, যখন সহ্য করতে করতে মানুষ এমন একটা সীমানায় চলে আসে, তখন বোধহয় সমস্ত কিছু ভেঙে নিয়ে আমরা পথে নামি। আমিও কিন্তু 14ই আগস্ট রাত্রেবেলা 11টার সময় কলেজ স্ট্রিটে থাকবো, এবং যত পারি লোকজনকে সবাই কাছে ফেসবুকে বলছি বা সোশ্যাল মিডিয়াতে বলছি আসুন। এবং আমি বারবার বলছি, এই যে আমরা রাস্তায় পথে নামবো বিপ্লব করতে, কোনো রঙে রাঙানোর জন্য নয়, কোনো রং একটি অবলম্বন করে নয়, কোনো জেন্ডারকে অবলম্বন করে নয়, কোনো কিচ্ছুকে অবলম্বন করে নয়, মানুষ হিসেবে, হিউম্যানিটি, মানুষ হিসেবে আমরা পথে নামবো। এবং আমরা বিচার চাইবো। আরেকটা, শুধু যে মেয়েটির ব্যাপারে নয়, আরেকটা ব্যাপারে আমরা বলবো, যখন অধ্যক্ষ বলেছিলেন রাত্রেবেলায় মেয়েটি কি করছে, আমরা সেটার জবাব দেব যে দেখুন অয়নবাবু, আমরা রাত্রের পথে নামতে পারি, কিন্তু আমরা পথে রাত্রে নামি না, আমরা ঘরে থাকি, কারণ এটা আমাদের চয়েস। আমাদের চয়েস আমরা সংসারকে সময় দিই, আমাদের চয়েস আমরা বেশি সন্তানকে সময় দিই। আমরাও কিন্তু অনেক কিছু রাত্রেবেলায় ঘুরে করতে পারি, বাট উই ডোন্ট ডু দ্যাট বিকজ দ্যাট ইজ আওয়ার চয়েস। এর উত্তর আমরা দেব যে আমরাও পথ দখল করতে পারি, নিশ্চয়ই শহরের রাস্তায় নামতে পারি। আগামীকালের পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, সেই ছবি আমরা দেখাবো। আমরা অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখবো, এবং সিবিআই কতটা তৎপর, কতটা অগ্রগতি, কারণ সিবিআই এর সাফল্য নিয়ে অনেক প্রশ্ন উঠছে শাসক দলের পক্ষ থেকে, সেই সিবিআই কতটা সাফল্য পেতে পারে। 70% সাফল্য আছে। ওকে, সিবিআই সাফল্য কতটা পেতে পারে, এক্ষেত্রে বিচার কতটা দিতে পারে।